সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি রোমান। আজকে আমরা আলোচনা করব ডেঙ্গু নিয়ে। ডেঙ্গু কেন হয়, ডেঙ্গু হলে কি হয়, ডেঙ্গু হলে করণীয়, এর প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে আমরা জানবো। বিস্তারিত আলোচনা শোনার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক। গেট ওয়েল ডেন্টাল প্লাস পিক, সুস্থ দাঁতে সুন্দর হাসি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে ডেঙ্গু নিয়ে কথা বলবো। ডেঙ্গু আবিষ্কার হয়, ডেঙ্গু প্রথম দুনিয়াতে ধরা পড়ে 1960 সালে, কিন্তু এটা মহামারী রূপ ধারণ করে 2019-এর দিকে, 2000-এর পরের সাল থেকে। 2000 সালের পরে ক্রমান্বয়ে ডেঙ্গুর ক্রোমোজোম, ডেঙ্গুর আক্রান্তের হার, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে। আমাদের বাংলাদেশে আমরা 2000 সালের পর থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করতে পারি। 2019 সালে কোভিডের আগে প্রথম ডেঙ্গু রোগী বাংলাদেশে ধরা পড়ে এবং 1,500,000 জনের মতো ডেঙ্গু আক্রান্ত হয় প্রায় এক বছরে। তখনই ডেঙ্গুর আবির্ভাব আমরা আসলে বুঝতে পারি। এরপর থেকেই ক্রমান্বয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, ডেঙ্গু রোগীর চিকিৎসার ধরন, ডেঙ্গু হাসপাতাল থেকে রেফার করার সংখ্যা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বাড়তে থাকি। 2023-24 বছরে সরকার 6টা উদ্যোগ নিয়েছে এবং এই 6টা উদ্যোগ নিয়ে ডেঙ্গু রোগীদের কিভাবে প্রতিরোধ, কিভাবে সচেতনমূলক কর্মকাণ্ডে অগ্রগতি আনা যায় সে ব্যাপারে সরকার ব্যাপক ভূমিকা পালন করতেছে। 2030 সালের মধ্যে কিভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী কমানো যাবে, কিভাবে ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা 0.01%-এর নিচে নামানো যাবে, কিভাবে এটা প্রতিরোধ করা যাবে, সেই সম্পর্কে আস্তে আস্তে আমরা আলোচনা করব এবং সরকার আমাদেরকে আস্তে আস্তে ডেভেলপ করবে। 2024 থেকে 2030-এর মধ্যে এটা কন্ট্রোলের মধ্যে আনবে, কারণ এটা সারবে না। কখনোই ডেঙ্গু একেবারে পুরোপুরি কন্ট্রোলে আনা যাবে না, এটা সম্ভব হবে না। কেন হবে না? কারণ জলবায়ু পরিবর্তনের কারণে, আশেপাশে নোংরা আবহাওয়া এবং অপরিষ্কার পরিচ্ছন্নতার কারণে ডেঙ্গু আস্তে আস্তে বংশ বিস্তার করা বন্ধ করবে না, এটা ডিম পাড়া বন্ধ করবে না। এই কারণে ডেঙ্গু কখনোই কন্ট্রোলে একেবারে পুরোপুরি কিওর করা যাবে না। এটা প্রিভেনশন করা যাবে আমাদের সচেতনতার মাধ্যমে অথবা সরকারি উদ্যোগের মাধ্যমে। তো আমরা সরকারি উদ্যোগটা কি কি এগুলা সম্পর্কে জানি। সরকারি উদ্যোগ প্রায় সরকার 6টা উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নার্স এবং যারা গ্রাম পর্যায়ে আছেন এদেরকে সচেতন করতে হবে আগে, যাতে এরা রোগী রেফার না করে। বেশিরভাগই বাড়িতে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে রোগীরা ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হইতে পারে। আমাদের মধ্যে এখন পর্যন্ত বড় হাসপাতাল বাইরে আমাদের রোগীর পাঠানোর অথবা ওইখানে চিকিৎসা নেওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে। এটা যেমন হাসপাতালগুলোতে ভিড় বাড়ায়, যেমন হাসপাতালগুলিতে ট্রিটমেন্টের যে চান্স, এটা কিওর রেটের চান্সটা কমায় আসে আস্তে আস্তে। কেন? আপনি দেখেন, আপনার এক বাড়িতে যদি ডেঙ্গু আক্রান্ত রোগী হয়, এমন কোনো বাড়ি নেই, আমি বলবো না যে এই বাড়িতে 2-1টা ডেঙ্গু আক্রান্ত রোগী হয় নাই এই বিগত 5 বছরের মধ্যে। 2019 থেকে 2024-এর মধ্যে প্রায় 1,01,500 জনের মতো ডেঙ্গু আক্রান্ত রোগী হয়েছে, যেটা কিনা 2/3 অফ ঢাকার বাইরে। অনেকেই মনে করতো এটা ঢাকার রোগ, ঢাকায় বংশ বিস্তার করে ঢাকায় আক্রান্ত হয়। যারা ফ্যামিলিতে বাইরে হোস্টেলে থাকতো, মেসে থাকতো, বাসায় থাকতো, এদেরাই আক্রান্ত হতো, কিন্তু না, প্রায় 3/2 ঢাকার বাইরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র 6 মাসে। 2019-এর জুন মাস পর্যন্ত রিপোর্ট এটা প্রায় 1405 জন লোক মারা গেছে। একসময় আমরা টিভির দিকে নজর দিয়ে বসে থাকতাম যে আজকে ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা কত। সেই দিন কিছুদিন আগেই চলে গেছে, কোভিডের আগের ঘটনা। কোভিড আসাতে অনেকের সচেতনতায়, অনেকেই হোম কোয়ারেন্টিনে অথবা ডিসিপ্লিন মেইনটেইনের কারণে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কমে গেছে, কিন্তু একেবারে পুরোপুরি সারে নাই কিন্তু। চুজ সেন্সোডাইন টুথব্রাশ। আর ডেঙ্গু আক্রান্ত হইলে যে আমরা যে হসপিটালাইজেশন করি, যেটা এটার সংখ্যাও দিন দিন বাড়তেছে। এই জন্য সরকার 6টা উদ্যোগ নিয়েছে। আমি যেটা বললাম, প্রথমটা ট্রেনিং, দ্বিতীয়টা রেফারাল, 3 নাম্বারটা হচ্ছে গ্রাম পর্যায়ে প্র্যাকটিস, যেটা ডেঙ্গু রোগীর সচেতনতা বৃদ্ধিতে গ্রাম পর্যায়ে প্র্যাকটিস, 4টা বাড়িতে হোম কোয়ারেন্টিন অথবা ফ্যামিলি মেডিসিন ট্রেনিং। প্রায় অনেক এনজিও সংস্থা এগুলা আস্তে আস্তে ডেভেলপ করতেছে। সেটা হলো যেটা বাড়ি বাড়ি গিয়ে বাড়িতে ডেঙ্গু রোগী আক্রান্ত রোগী কিভাবে রাখবেন, কিভাবে খাওয়াবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, কিভাবে সচেতনতা করে তুলবেন, এই ব্যাপারে প্রশিক্ষণ। 5মটা হচ্ছে মশক নিধন, যেটা সরকারি ভিত্তিতে কীটনাশকের ব্যবহার অথবা জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্ত পানি জমে, যে জায়গা থেকে ডেঙ্গু রোগীর ডিম্বাণু অথবা ডিম থেকে যেটা মশা উৎপাদন হয়,
সেটাকে কন্ট্রোল করার মাধ্যমে, কীটনাশকের মাধ্যমে। সবার শেষে হচ্ছে পরিবর্তন, যেটা ক্লিনিং। সরকারি উদ্যোগের মাধ্যমে অথবা বিদ্যুতায়নের মাধ্যমে, যে কোনো একটা এনজিওর মাধ্যমে সরকার এই দেশের যতগুলি জলাশয় অথবা আবিজাবি জায়গা আছে এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে উদ্যোগটা নিয়েছেন, এই 6টা উদ্যোগ 2024 থেকে 2030-এর মধ্যে আমরা ডেঙ্গু কন্ট্রোল করতে পারবো। এই ঘটনা। তো মশা উৎপাদনের কথাটা আমি এখন আসি। ডেঙ্গু যেটা ডিম ফুটিয়ে যেটাতে বাচ্চা বাড়ে, সেটা প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এর উপরে গেলে পারে ডেঙ্গু, এর নিচে থাকলে পারে ডেঙ্গু কি করতে পারে, এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারে না। 18 থেকে 17 ডিগ্রি উপরে গেলে পারে তখন ডেঙ্গু করতে পারে, প্রডিউস করতে পারে তাদের বাচ্চাটা। তো এটা আপনাদের পুরান ঢাকায় অথবা যেই জায়গাগুলোতে কারখানা বেশি, ওই জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় পানি জমে জমে এই ডেঙ্গু রোগীর ডিম্বাণু, এডিস মশার ডিম্বাণু এটা পরিস্ফুটিত হয়। অথচ রমনা পার্কে দেখেন এখানে শীতল আবহাওয়া, এখানে কিন্তু ডেঙ্গু মশা নাই। তো ব্যাপারটা আমরা আজকে বিস্তারিত আলোচনা শুনবো, সবাই আমাদের সাথেই থাকুন। আমরা আলোচনা করব আজকে ডেঙ্গু নিয়ে। ডেঙ্গু কেন হয়? ডেঙ্গু আমাদের বর্তমান সময়ে ছড়িয়ে পড়া বিশেষ মহামারীর মধ্যে একটা অন্যতম। প্রায় প্রত্যেক উপজেলা, প্রত্যেক জেলা, প্রত্যেক বিভাগেই প্রচুর ডেঙ্গু আক্রান্ত রোগী আছে, যারা প্রতিনিয়ত আমাদের কাছে আসেন এবং পরামর্শ নেন। আমরা রেফার করি, হসপিটালাইজ করি অথবা বিভিন্ন জায়গায় রেফার করে পাঠাই। এখন সিচুয়েশনটা এমন যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হাসপাতালের সিটই খালি নাই, ফ্লোরেও জায়গা নাই। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করাটা এখন হয়ে গেছে অনেকটা কঠিন। আমাদের আলোচনা শেষে আজকে থাকবে কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায় এবং বাড়িতে নিজের সচেতনতা কিভাবে স্ট্যান্ড বাই করে কিভাবে দ্রুত ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব হয়। আমরা চলুন এবার আলোচনা শুনি। ডেঙ্গু কেন হয়? ফিমেল অ্যানোফিলাক্স মসকিউটোর কামড়ে ডেঙ্গু হয়, যেটা আমরা অনেকেই জানি, আমার থেকে আপনারা অথচ ভালো জানেন। ডেঙ্গু দিনের বেলায় যে মশাটা কামড় দেয় অথবা ফিমেল অ্যানোফিলাক্স মসকিউটো, যেটা ডেঙ্গু বহন করে, ডেঙ্গুর জীবাণু, এই জীবাণুটা আসলে মসকিউটো থেকে আসে, মশার থেকে আসে, মশার কামড়ের থেকে আসে। বাড়ির আশপাশে পড়ে থাকা পরিত্যক্ত যে সমস্ত আসবাবপত্র, ওই আসবাবপত্র থেকে বংশ বিস্তারের মাধ্যমে এই ফিমেল অ্যানোফিলাক্স মসকিউটো আমাদের শরীরে কামড় দেয় এবং এই কামড়ের সাথে এই প্যাথোজেন আমাদের শরীরে ঢুকে যায়, রক্তের সাথে মিশে এটা ক্রমান্বয়ে জ্বর সৃষ্টি করে। আমরা এখন আলোচনা করব ডেঙ্গু হলে কি হয়। ডেঙ্গু হলে প্রথমে জ্বর এবং গায়ে তীব্র খিঁচুনি সহ ব্যথা হয়, হাত পা কাঁপুনি দিয়েও জ্বর আসতে পারে এবং স্বাভাবিক থেকে বেশি মাত্রায় জ্বর আসতে পারে। জ্বরের সাথে পাতলা পায়খানা, বমি থাকতেও পারে, বিশেষ করে সিভিয়ার ক্ষেত্রেই এটা হয়। অনেকের ক্ষেত্রে রক্ত এবং বমির সাথে রক্ত আরো অনেক কিছু দেখা দিতে পারে। গায়ে ফুসকুটি উঠতে পারে ডেঙ্গু হইলে, যেটা সেকেন্ডারি স্টেজে হয়, ফার্স্ট স্টেজেও হইতে পারে। ভিটামিন যুক্ত নতুন লাইফবয় হ্যান্ড ওয়াশ। প্রথমেই আমরা জানলাম যে ডেঙ্গুটা কি এবং এখন আমরা শুনতেছি ডেঙ্গু হলে কি হয়। প্রধান ডেঙ্গুর উপসর্গ হচ্ছে জ্বর, জ্বরের পাশাপাশি বমি এবং খিঁচুনিও থাকতে পারে। ডেঙ্গু হলে কি হয় এটা আমরা শুনলাম। ডেঙ্গু হলে করণীয়, আমরা ডেঙ্গু হলে বিশেষ করে আতঙ্কিত হয়ে যাই, সবাই খুব ভয় পায় এবং বিশেষ করে হুতোষায় পড়ে যায় প্রায় বেশিরভাগ ক্ষেত্রে। ডেঙ্গু হলে একেবারে আতঙ্কিত হবেন না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। শরীরের মধ্যে থাকা একটা প্যাথোজেন সৃষ্টি করতেছে জ্বর এবং আরো অনেক কিছু। ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে ঘরোয়া চিকিৎসাতেই অনেক সময় ডেঙ্গু ভালো হয়ে যায়। 3 দিনের বেশি জ্বর থাকলে অথবা জ্বরের সাথে বমি, খিঁচুনি, পাতলা পায়খানা সহ গা ব্যথা এবং ফুসকুড়ি গায়ে উঠলে আমরা পরীক্ষা সেন্টারে যাব। আমরা যে সিবিসি, ডেঙ্গু NS1, এই 2টা পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ডেঙ্গু হয়েছে কিনা 3 দিনের মধ্যে। 3 দিন পার হয়ে যাওয়ার পরে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার পরামর্শ করলে ডাক্তার অবশ্যই আপনাকে অ্যাডভাইস করবেন ডেঙ্গু IgG, IgM করার। এগুলো অ্যান্টিজেনের পরীক্ষা, এগুলো করলে জানা যাবে আপনার ডেঙ্গু হয়েছে কিনা। ডেঙ্গু হইলে আমি প্রথমে বললাম অসচেতন হওয়া যাবে না, সচেতনতা সৃষ্টি করার মাধ্যমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা করতে হবে। প্রাথমিক চিকিৎসার মধ্যে কি, বারবার গরম এবং ঠান্ডা পানি মিক্স করে শুকনা গাটাকে ভিজিয়ে রাখতে হবে বারবার, যাতে টেম্পারেচার ম্যানেজ থাকে। বেশি থেকে বেশি পরিমাণ ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে। কি কি খাবার একে একে আমি বলি। ডাবের পানি, চিরার মার, তারপরে তরল যত প্রকার ফল এবং ফলের রস আছে, যেমন পেঁপে খেলে ভালো হয় ডেঙ্গু থাকলে। আমি জানার পরে অথবা জানার আগেই আপনারা বাড়িতে ডেঙ্গু প্রতিরোধী যে সমস্ত খাবার আছে, যেগুলো ইমিউনিটি বুস্টার করে, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই খাবারগুলো খাওয়া যেতে পারে। আমরা এবারে আলোচনা করব ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি। ডেঙ্গু একটা মহামারীর মতো একটা রোগ,
এটাকে প্রতিরোধ করতে হলে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেহেতু এখন বন্যার সময় প্রত্যেকটা জায়গায় সব জায়গায় পানি এবং পানির আস্তূপ হয়ে আছে, এইগুলা পরিষ্কার করে রাখতে হবে। নিজের চারপাশটাকে সবসময় ক্লিন রাখতে হবে। এখনই উদ্যোগ নিয়ে যেখানে মশার উৎপত্তি সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশারি টানায় ঘুমাইতে হবে যাতে মশার কামড় না দেয়। দিনের বেলায় ঘরের দরজা জানলা, যেগুলো বাড়িতে বাচ্চা কাচ্চারা যাদের আছে, অবশ্যই দরজা জানলা এগুলো বন্ধ করে রাখবেন। সময় পেলে 1 ঘন্টা সময় মশারির মধ্যে থাকবেন এবং ওই সময়টা দরজা জানলা খুলে রাখতে পারেন। ডেঙ্গু প্রতিরোধে অডোমস রিলেটেড অনেক ক্রিম পাওয়া যায়, মসকিটো ডিফেন্স ক্রিম, এগুলো গায়ে মেখে বাইরে যাওয়া যেতে পারে। ডেঙ্গু হওয়ার আগেই যে জিনিসগুলো করতে হইতে পারে, আমাদের বেশি করে ইমিউনিটি বুস্টিং খাবার টাবার খেতে হইতে পারে, যেগুলো সম্পর্কে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, কে আছে, এগুলা বেশি করে পর্যাপ্ত পরিমাণ ইমিউনিটি বুস্টিং যে খাবারগুলো আছে এগুলো খেতে হতে পারে। এগুলো খেলে যাতে ডেঙ্গু হইলেও আমরা ডেঙ্গু মোকাবিলা করতে পারি। উপরওয়ালার অশেষ রহমতে আমাদের যাতে ডেঙ্গু না হয়, সবাই এ ব্যাপারে সচেতন থাকবো, ভালো থাকবো, একে অপরের পরামর্শ দিব এবং সুন্দরভাবে ডেঙ্গু প্রতিরোধ করবো, ম্যানেজ করবো। বেশিরভাগই টেনশন করা যাবে না, হতাশে পড়া যাবে না, বাড়িতে থাকতে হবে। ইনশাল্লাহ ডেঙ্গু প্রতিরোধ আমরা করতে পারবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।